নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। 70-এর দশকে একটা সিনেমা ছিল, অত্যন্ত জনপ্রিয় একটা গান ছিল আমার আকবর অ্যান্টনির, আনহোনি কো হোনি কর দে, হোনি কো আনহোনি। যে অবাস্তব, যে অবিশ্বাস্য, তাই বাস্তবে হচ্ছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত কিছু অবিশ্বাস্য সেগুলোই নাকি বাস্তবে হচ্ছে, অন্তত এমনটাই অভিযোগ উঠছে। বিধানসভাতে নাকি নিয়োগ দুর্নীতি আছড়ে পড়েছে, বিধানসভায় নাকি নিয়োগ দুর্নীতি আছড়ে পড়েছে, বিধানসভার ভেতরে নাকি দুর্নীতি হচ্ছে। আর অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মতন একেবারে ঠান্ডা একটা নির্বাচন, যেখানে আমি আপনি কোনোদিন ভোটও দিতে পারবো না যদি না আমি আপনি কারোর বরাতে বিধায়ক বা সাংসদ পদ জোটে, সেই রাষ্ট্রপতি নির্বাচনেও নাকি রিগিং হয়, যেখানে আমি আপনি ইভিএমে ভোট দেব না, যেখানে আমাকে বা আপনাকে আটকাবে না, সেখানেও নাকি রিগিং হবে। এমন দাবিটা কে করছেন? বিজেপির বিধায়কেরা, দাবি করছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। এবং এই দাবি কতটা বাস্তব, এই দাবি কতটা হাওয়া গরম করা, এই সমস্ত কিছু নিয়ে আজকের তর্ক। একদিকে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচন কার্যত উত্তপ্ত হয়ে গেছে, তার কারণ পশ্চিমবঙ্গে ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি। কেন ক্রস ভোটিং হওয়ার সম্ভাবনা রয়েছে? কারণ কি দ্রৌপদী মুর্মু, তিনি আদিবাসী সম্প্রদায়ের, তপশিলি সম্প্রদায়ের থেকে উঠে আসা একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেও পশ্চিমবঙ্গে এত শতাংশ তপশিলি বিধায়ক, তাদের মধ্যে অনেকেও শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও তারা ভোট দিতে পারবেন না দ্রৌপদী মুর্মুকে। কারণ কি পার্টি হুইপ আছে, হুইপ জারি করে বলা হবে যে যশবন্ত সিনহাকে ভোট দিন। যশবন্ত সিনহাকে সামনে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, কিন্তু তারপরে দ্রৌপদী মুর্মুর হয়ে তিনি বলেন দ্রৌপদী মুর্মুরই জেতার সম্ভাবনা বেশি। এবং তারপর সেখান থেকে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এক্সিট রুট খুঁজছেন? শাঁখের কড়াতে পরিণত হয়েছে দ্রৌপদী মুর্মু নামটা তৃণমূল কংগ্রেসের জন্য। যদি ক্রস ভোটিং হয়ে যায় তাহলে একটা বড় লজ্জাজনক সম্ভাবনা তৈরি হবে। যদি ক্রস ভোটিং না হয়, বিজেপি বলেছে আগামী 2 বছর 2024 অবধি টানা প্রচার করে যাবে যে দ্রৌপদী মুর্মুর মতন একজন ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল, আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একজন ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল, একজন মহিলা ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছিল, প্রান্তিক মানুষদের থেকে উঠে আসা, ময়ূরভঞ্জ থেকে রায়সিনা হিলস অবধি যাওয়া যে যাত্রা পথের গল্প গোটা ভারতবর্ষ শুনবে রিপাবলিক বাংলায়, সেই ক্যান্ডিডেটকে, সেই প্রার্থীকে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। তবে কি আদিবাসী বিরোধী, তপশিলি বিরোধী ভোট এবার তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়ার ভয় থাকছে? আদিবাসী সম্প্রদায়ের ভোট, তপশিলি সম্প্রদায়ের ভোট, এই নিয়েই আজকের বিতর্ক। এবং বড় বিতর্ক যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে কি করে রিগিং হতে পারে। বলা হচ্ছে যে নির্বাচনে রিগিং হতে পারে কারণ যারা গ্রুপ ডি স্টাফ রয়েছেন বিধানসভায়, তাদের নিয়োগগুলো সমস্ত দুর্নীতিতে ভরা। সেই নিয়োগগুলো হয়েছে নিজের স্বজন পোষণের মাধ্যমে এবং যে কোনো সময় বদলে দেওয়া যেতে পারে সংখ্যা। এই সমস্ত আশঙ্কা থেকেই বলা হচ্ছে একজন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই গোটা রাষ্ট্রপতির নির্বাচন সেটাকে কন্ডাক্ট করানো হোক। বড় বিতর্ক হবে, উত্তপ্ত বিতর্ক হবে, কিন্তু শুরুতেই দেখে নেব আজকের প্রতিবেদন। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ক্রমেই কোণঠাসা হচ্ছে রাজ্য সরকার। সিবিআই তদন্তে নিত্য নতুন তথ্য উঠে আসছে, কিন্তু নিয়োগে বেনিয়ম কি শুধুই শিক্ষাক্ষেত্রে? সম্প্রতি দমকলেও নিয়ম বহির্ভূত নিয়োগের অভিযোগে মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। খাদ্য দফতর সহ একাধিক সরকারি দফতরে নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে, কিন্তু তা বলে বিধানসভার অন্দরেও নিয়োগ দুর্নীতির অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত 10 বছরে বিধানসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। মূলত ভিন রাজ্য থেকে জাল সার্টিফিকেট জমা দিয়ে অনেকেই বিধানসভায় চাকরি পেয়েছেন, এমনটাই অভিযোগ শুভেন্দুর। সেই সব কর্মীদের সম্পর্কে জানতে আরটিআইও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, সেই উচ্চতায় থাকা একজন ব্যক্তি যখন এই অভিযোগ নিয়েছেন, তার কাছে নিশ্চয়ই কিছু তথ্য আছে।
অবশ্য এই আরটিআই কে ভালোভাবে নিচ্ছেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আরটিআই এর ফলে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশ ভেরিফিকেশনের পরই নিয়োগ হয় বলে দাবি করেছেন স্পিকার। তো একটাই কথা বলবো, উনি যদি আমাদের বিধানসভার কর্মী সম্বন্ধে ওনার অসন্তোষ থাকে, বিধানসভার কর্মীদের যেন সহযোগিতা উনি না নেন। আমাদের বিরোধী দলের সদস্য হিসেবে, বিরোধী দলের নেতা হিসেবে বিধানসভার সেক্রেটারিয়েট থেকে ওনাকে সাহায্য করা হয় ওনার রিকুইজিশন অনুযায়ী। উনি সেগুলো নেওয়া বন্ধ করে দিন, তাতে আমরা খুশি হব। অবশ্য এখানেই শেষ নয় চর্চা। রাষ্ট্রপতি ভোটেও রিগিং এর আশঙ্কা করছে বিজেপি। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ভোট করানোর দাবি জানিয়েছে গেরুয়া শিবির। এবং আমরা চাই ভারতবর্ষের মতো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সংবিধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদে যাতে সকলে ঐক্যবদ্ধভাবে ভোট দেন। রাজ্যের প্রধান বিরোধী দলকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। এরা যা পারে করে করুক, এরা যে কোনো ব্যাপারে প্রেসের সামনে এটা হলো ফুলঝুরি দেয়। যা স্টাফ, সরকারি স্টাফ বা বিধানসভা স্টাফ, তারা সবসময় নিরপেক্ষ। এরা তো কোনোদিন বিরোধী আসনে ছিল না, শুভেন্দু ছিল কিছুদিনের জন্য। এরা জানে না যে বিরোধিতা করার মধ্যেও একটা ইয়ে থাকার কথা, তাদের একটা ডেকোরাম থাকার কথা। এবং আমরা দীর্ঘদিন ধরে বিরোধী আসনে ছিলাম, কিন্তু একটা ডেকোরাম থাকবে। এরা যা করছে এটা বিরোধিতা নয়, এটাকে বলা হয় নোংরামি। বিজেপির আরটিআই এ কি তথ্য উঠে আসবে সেটা পরের বিষয়, কিন্তু রাজ্য বিধানসভার অন্দরে বিরোধী দলের এমন অভিযোগ যে শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এসএসসি নিয়োগ দুর্নীতির পর এবার যদি বিধানসভায় নিয়োগ দুর্নীতিও হাইকোর্টে যায়, তাহলে জল নিঃসন্দেহে অনেক দূর পর্যন্তই গড়াবে। রিপাবলিক বাংলা। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতি, যেটা গোটা পশ্চিমবঙ্গকে গ্রাস করছে এক দুরারোগ্য ব্যাধির মতন, সেটা নাকি বিধানসভাতেও গিয়ে পড়েছে, আছড়ে পড়েছে বিধানসভায়। এটা যদি সত্যি হয় এবং এর ফলশ্রুতি হিসাবে আমরা যদি দেখি হাইকোর্টে একটি মামলা দায়ের হলো এবং তারপরে হয়তো কোনো তদন্তকারী এজেন্সি এটা নিয়েও তদন্ত শুরু করলো, হয়তো আমাদের আবার ভাবতে হবে আমরা কোন দিকে গোটা বাংলাটাকে নিয়ে যাচ্ছি। আমরা প্রথমে এই নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তপ্ত বিতর্ক করব। দুভাগে আমাদের আজকের এই বিতর্কটা হবে। প্রথমে নিয়োগ দুর্নীতি এবং বিধানসভায় যে নিয়োগ দুর্নীতি তাই নিয়ে আমরা আলোচনা করব, এবং তার পাশাপাশি সেখান থেকে উঠে আসছে যে বড় সম্ভাবনার কথা, যে আশঙ্কার কথা, যেটা বিজেপি বলছেন যে ভোট রিগিং হতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। ঠিক সংখ্যা হয়তো প্রকাশ করবেন না, অনেক গ্রুপ ডি স্টাফ তাদের নিয়োগ ভুলভাবে হয়েছে। এইটা নিয়ে আমরা দ্বিতীয় ভাগে ডিবেট করব। আমাদের সাথে এই মুহূর্তে দুই ভাগে ডিবেট করবার জন্য যারা রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি মুখপাত্র, রয়েছেন বিমল শঙ্কর নন্দ অপর বিজেপি মুখপাত্র, রয়েছেন প্রদীপ্ত মুখার্জি তৃণমূল মুখপাত্র, অপর তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র রয়েছেন, এবং রয়েছেন বামেদের পক্ষ থেকে সৈকত গিরি সিপিআই নেতা। আমি প্রথমেই সন্ময় বাবুর কাছে যাব, তারপরে বিমল বাবু এবং তৃণমূল মুখপাত্রদের কাছে যাব। সন্ময় বাবু, আমি শুরুটা করলাম ওই অমর আকবর অ্যান্টনির সিনেমার একটি গান দিয়ে, আনহনি কো হনি কর দে, হনি কো আনহনি। আপনারা তো কার্যত দিনকে রাত, রাতকে দিন, এবং অবিশ্বাস্য যে সমস্ত অভিযোগ হয় সাধারণভাবে সেগুলোকে বিশ্বাস করবার একটা প্রক্রিয়া তৈরি করছেন। বিধানসভায় হবে হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং দ্বিতীয়ত রাষ্ট্রপতি নির্বাচনে হবে রিগিং। না ময়ূক, একটা কথা বলো তো, নিয়োগ দুর্নীতি কথাটা কি বাংলার মানুষের কাছে এখন অপরিচিত? এক মাসে 284 জন হাইকোর্ট থেকে সরকার দ্বারা নিযুক্ত শিক্ষক কর্মচারীদের নিযুক্তির ব্যাপারে সরাসরি তাদের ডিসকার্ড করে দিয়ে তাদের চাকরি চলে গেছে। মন্ত্রীকন্যাকে টাকা ফেরত দিতে হয়েছে, পার্সোনালিটি টেস্টে না বসে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই ইতিহাস নিয়ে চলছে, দমকল নিয়ে সেটা পর্যন্ত কোর্টে পর্যন্ত চলে গেছে। তো অস্বাভাবিক কি? সরকার চালাচ্ছেন যারা, তারাই তো বিধানসভার ভেতরে নিযুক্তিগুলো করছেন। এই বিধানসভার ভেতরে যে কর্মচারী নিযুক্ত হয়েছেন তার কোনো মেমো বিজ্ঞপ্তি তোমরা পাবে না, কোথাও খুঁজলে পাবে না। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা আন্ডার রিভিউ এসে যাওয়া দরকার, এবং আদালতে যেতে পারে, যাওয়াটা খুব স্বাভাবিক। আমরা কেন এই কথাটা বলছি আরও পরিষ্কারভাবে বলি, যে সাম্প্রতিককালে এই বিধানসভার ভেতরে কোনো একটা কনফিডেন্স মোশন নিয়ে মুভমেন্টে দুবার রেজাল্ট বদলেছে, দুটো ক্ষেত্রে। খেয়াল মনে আছে? কার অপরাধে, কিসের জন্য? সেটা তো টেকনিক্যাল এরর হতে পারে, টেকনিক্যাল এরর হতে পারে, একবার দুবার হতে পারে টেকনিক্যাল এরর।
সন্দেহ তো সেই জায়গা থেকে আছে, এটাও একটা দিক। তারপরে কোনো একটা বিধানসভার ভেতরে নিযুক্তি হয়েছে, সেক্ষেত্রে নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে কোনো রকমভাবে মেমো আলাদা করে, বিজ্ঞপ্তি আলাদা করে প্রকাশ না করে সমস্ত ইন্টারনালি রেকমেন্ডেশনের ভিত্তিতে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে। আর গ্রুপ ডি কর্মচারীর ক্ষেত্রে তো সব থেকে বড় স্ক্যাম বাংলায় ওয়েট করছে। 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বর মাসের তারিখটা ছিল সম্ভবত 16 তারিখ, যিনি একদম প্রকাশ্যে বলেছিলেন যে আমরা এই বাংলায় 60,000-এর ওপর গ্রুপ ডি কর্মচারী নিয়োগ করব পরীক্ষার মারফতে। তারপর আমরা কি দেখেছিলাম, 5,425 জন মাত্র গ্রুপ ডি নিয়োগ হয়েছিল, এবং ওয়েট লিস্টের যারা কর্মী ছিলেন তারা শেষ পর্যন্ত আদালতে যেতে বাধ্য হয়েছেন। আজ পর্যন্ত সেই ফয়সালা হয়নি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিধানসভা তো তার বাইরে নয়, বিধানসভায় সরকার পক্ষ থেকে যে নিয়োগগুলো হয়েছে, ফলে স্বাভাবিকভাবে সেখানে প্রশ্ন আসছে। মানে স্বাভাবিকভাবে বাংলার ময়ূরকে একটা জায়গা তোমরা দেখাতে পারবে, একটা জায়গায় আমি তৃণমূলের প্রতিনিধিরা দেখাতে পারবেন যেখানে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে? একটা ইনস্ট্যান্স এখানে দুজন, এখানে আপনারা যেরকম দুজন বিজেপির মুখপাত্র রয়েছেন, দুজন তৃণমূলের মুখপাত্র রয়েছেন স্টুডিওতে, প্রদীপ্ত মুখার্জি রয়েছেন এবং কৃষাণু মিত্র রয়েছেন। প্রদীপ্তর কাছে আমি আগে যাচ্ছি, একটা জায়গা দেখাতে পারবে প্রদীপ্ত যেখানে দুর্নীতি ছাড়া নিয়োগ হয়েছে? এবং কি অদ্ভুত কথা, বিধানসভার মধ্যেও যে নিয়োগ হয়েছে তাতেও নাকি দুর্নীতি হয়েছে বলে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। তুমি একটা গান দিয়ে শুরু করলে আমার আর একটা গান খুব মনে পড়ছে, শশী কাপুর এবং অমিতাভ বচ্চনের, হাম দো হে আর দো পাঁচ বানা দে, কি একটা গান ছিল না? শুভেন্দুদা এখন 2কে 5 কি সুন্দর বানাচ্ছে, সেটা শুভেন্দুদার থেকে আর ভালো কেউ জানে না। সন্ময়দাও জানেন, হয়তো রাজনৈতিক বাধ্যবাধকতায় বলতে পারবেন না। এই সন্ময়দারাই একটা সময় শুভেন্দুদার ওই করা ভিডিও, যেটা বিজেপির পার্টি অফিস থেকে বেরোলো, সেই ভিডিও বলে শুভেন্দুদার গ্রেপ্তারি দাবি করেছিল। মেজদার গ্রেপ্তারি হয়নি, বরং ভিডিওটা ওয়েবসাইট থেকে উঠে গেছে। এটা নিয়ে একটা কমন ফ্রেস তৈরি হয়ে গেছে, ফলে বিজেপির নেতারাই পর্যন্ত শুভেন্দুদাকে ভরসা করতে পারছে না। এখন শুভেন্দুদার শ্মশান কেলেঙ্কারি হচ্ছে, শুভেন্দুদার আরো অনেক কেলেঙ্কারি বেরোচ্ছে, শুভেন্দুদা এখন কি করে নিজের মুখ ঢাকবে? বিধানসভার মধ্যে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো তো দুর্নীতি হয়েছে কি হয়নি? কনটেক্সটে দেখা যাচ্ছে যে তোমরা চারিদিক থেকে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে দিচ্ছ। বিধানসভার ক্ষেত্রে দুর্নীতি যদি হয়, তাহলে শুভেন্দুদা 2011 থেকে 2020 অবধি রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী হয়ে কাজ করেছেন। তাহলে শুভেন্দুদার দপ্তরেও নিয়োগ হয়েছে। শুভেন্দুদা ঠিক যেমন এরকম চেক তুলে ধরে বলেছিলেন না, সেটা আজ অব্দি প্রমাণ হলো না। এরকম একটা না, শুভেন্দুদা প্রমাণ করে দিন। শুভেন্দুদার কাছে প্রমাণ, আমি তো সেটাই বলছি। আমি তো লেখার কথা বলছি না বাবা, আমি লেখার কথা বলছি না। আমি শুভেন্দু অধিকারী বলেননি দমকল দুর্নীতি, এসএসসি দুর্নীতি, এগুলো তো শুভেন্দু অধিকারী বলেননি, হাইকোর্ট বলেছে। যা যা রিক্রুটমেন্ট হয়েছে শুভেন্দুদা নিজে দপ্তরে রিক্রুটমেন্ট করেছে। শুভেন্দুদা দুর্নীতি হয়েছে কি হয়নি? নিয়োগ দুর্নীতি হয়েছে কি হয়নি? হয়নি। শুভেন্দুদা প্রমাণ করে দিন না। আমি 30 সেকেন্ড শর্মা বাবুকে দেবো, তারপরে আমি অন্য অতিথিদের কাছে যাবো। হয়নি, দুর্নীতি হয়নি বলছেন প্রদীপ। তো এতক্ষণে একটা শব্দের উত্তর দিতে পারলো না যে সরকারের একটা দপ্তর যেখানে কোনো রকম দুর্নীতি হয়নি নিয়োগের ক্ষেত্রে। প্রশ্নটা তো আজকে সেটা নয়। বলেন 30 সেকেন্ড বলেন। যে একটা দপ্তর বলতে পারছে না, তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি বলতে পারবে না, দায়িত্ব নিয়ে বলছে, সেই পরিস্থিতিতে এসে দাঁড় করিয়েছেন। কোন জায়গায় না হলে আজকে এই পরিস্থিতি দাঁড়ায় যেখানে বিধানসভার ভেতরে পর্যন্ত এই জালিয়াতি রিক্রুটমেন্টের নিয়ে প্রশ্ন উঠছে? কোন জায়গা তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন? স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল, টেট উত্তীর্ণ 2014, টেট উত্তীর্ণ 2017, পাবলিক সার্ভিস কমিশন, WBCS, কোনটাতে জালিয়াতি হয়নি? কৃষাণু মিত্র এর উত্তর দিতে হবে। কৃষাণু মিত্র জবাব চাইছে বাংলা। কোন কোন জায়গাতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিগুলোর শেষ কোথায়? দেখুন, আপনারা এখানে 216 না 226টা শিক্ষক নিয়োগে যে বেনিয়ম আদালত বলেছে, সন্ময় দ্বারা যে রাজ্যটা চালাচ্ছে 10,000-এর বেশি শিক্ষক নিয়োগ বেআইনি পাওয়া গেছে। তথ্যটা ঠিক করুন কৃষাণু, সংখ্যাটা 269। হ্যালো, হ্যাঁ বলুন কৃষাণু বাবু, বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। সংখ্যাটা 200। কৃষাণুবাবুর সম্ভবত লাইন কেটে গেছে। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাবো, তারপরে প্রদীপ্ত মুখার্জির কাছে যাবো। বিমল বাবু, সন্ময়বাবু যে কথাটা বলছেন যে এভাবে দুর্নীতির জাল যদি বিস্তার করে, এটা তো একটা দুরারোগ্য ব্যাধির মতন। আমরা সাধারণভাবে যাদের ক্যান্সার বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ছে, ক্যান্সারে আমরা দেখেছি যেভাবে ম্যালিগনেন্ট হয়, টিউমারের মতন একটা টিউমার, সেটা চারিদিকে সেই সেলগুলো ছড়িয়ে পড়ছে, তার থেকে সংক্রমণ হচ্ছে। আমাদের রাজ্যে কি এই নিয়োগ দুর্নীতির সংক্রমণ এখন
এরকম একটা পীঠস্থান, গণতন্ত্রের পীঠস্থান বিধানসভা, সেখানে ছড়িয়ে পড়ছে। না দেখো ময়ূক, আমার চিন্তা অন্য জায়গায়। একজন শিক্ষক হিসেবে গত 35 বছর ধরে শিক্ষকতা করছি, আমি কখনো দেখিনি গোটা রাষ্ট্র কাঠামোটা প্রশ্নের মুখে চলে এসেছে। আরে রাজনৈতিক দলের বিরুদ্ধে সমালোচনা হয়, সবাই সব রাজনৈতিক দল সবার বিরুদ্ধে সমালোচনা করে, কিন্তু এই পশ্চিমবঙ্গের শাসক দল এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে গোটা রাষ্ট্র কাঠামোটা প্রশ্নের মুখে। অর্থাৎ মানুষ ধরে নিয়েছে যে এখানে পয়সা না দিয়ে কোনো কাজ হবে না, পয়সা না দিয়ে কোনো নিয়োগ হবে না, এখানে পুলিশের কাছে গেলে আমি কোনো বিচার পাবো না, আমাকে সব সময় ঘটি বাটি বেচে আমাকে আদালতের দ্বারস্থ হতে হবে। কিন্তু বিমল বাবু, মার্জনা করবেন বিমল বাবু, তৃণমূল মুখপাত্র বলার আগে আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি। এত কিছুর পরে, এত অভিযোগের পরেও তো বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে তৃণমূল কংগ্রেসই আসছে। তার মানে কি আপনি বলছেন মানুষ বোকা, না আপনারা বলছেন আপনাদের যে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই? কোনো একটা তো হবে, মোল্লা নাসির উদ্দিনের গল্পের মতন। না, একটা কথা বলি, কেন আসছে, কি এসেছে, সেই আসার পর এখন মানুষের ভাবনা কি আছে, কোন সুবিধেগুলো এরা নিয়েছে, মানুষের কাছে কি ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, সেগুলো নিয়ে আলোচনা করলে আমি আলোচনা করতে রাজি আছি। আমাকে 2 ঘন্টা সময় দাও, এটা 2 মিনিটে পারবো না। কিন্তু এরা জিতেছে মানে তো মাথা কিনে নেয়নি, জিতেছে মানে তো দুর্নীতি করার লাইসেন্স পেয়ে যায়নি, জিতেছে মানে তো জাতিচিতাই করার লাইসেন্স পায়নি। কৃষাণুর সম্ভবত, কৃষাণু মিত্র তুমি যদি শুনতে পারো, বিমল শঙ্কর নন্দ, আমি দাদা আপনার কাছে আসছি, কিন্তু এইটার উত্তর আমাকে নিতেই হবে। কৃষাণু মিত্র, জিতেছো বলে তো মাথা কিনে নাওনি, চোখের ওপরে দুর্নীতি হচ্ছে, ছেলেমেয়েগুলো মেয়র রোডে বসে আছে, যাদের স্কুলে যাওয়ার কথা তারা আদালতে যাচ্ছে, বারবার ঘুরছে সেই শব্দবন্ধটা বিমল শঙ্কর নন্দের। জিতেছো বলে তো মাথা কিনে নাওনি। একদমই নিইনি, কিন্তু বিজেপি না জিতেই তাদের বিরুদ্ধে কামিনী কাঞ্চনের অভিযোগ তাদের নেতাই করেছে। টাকা নিয়ে ক্যান্ডিডেট করার, পার্টির টিকিট দেওয়ার অভিযোগ আমাদের নয়, তাদের নেতার অভিযোগ। মানে যে জিতলো না, হারলো, সেই নিজের পার্টি থেকে টাকা নিয়ে বসে আছে, এটা হলো বিজেপি। এর আগে যে প্রশ্নের উত্তর দিতে দিতে কানেকশনটা কেটে গেল, যেই 200 কিছু, সন্ময়দা আমাকে কারেক্ট করে দিলেন ফিগারটা, উনি খুব সচেতন, এক্সাক্ট ফিগার, একটা কম না একটা বেশি, কিন্তু যেই রাজ্যতে উনি রাজ্য সরকার চালাচ্ছেন সেই রাজ্য সরকার 10,000-এর বেশি শিক্ষক নিয়োগ। কৃষাণু, এটা তো শুধুমাত্র সংখ্যা নয় কৃষাণু, এগুলো তো শুধুমাত্র সংখ্যা নয়, এই সংখ্যক ছেলেমেয়ের চাকরিও চলে যেতে পারে। না না, আমি তো সেটাই বলছি, একজনের অঙ্কিতা অধিকারীর চাকরি গেছে বলে তোমাকে এতটা ডিফেন্ড করতে হচ্ছে। এক মিনিট, আমাকে 269টা ভবিষ্যৎ, 269টা ফ্যামিলি, 269 বার দুর্নীতি হয়েছে। এক্স্যাক্টলি, কে করেছে? সেইটাই তো। এক মিনিট ময়ূক, আমাকে উত্তর দিতে দাও। বলো প্লিজ, বলো। 2013 সালে কোর্টের ভার্ডিক্ট ছিল অবিভক্ত মেদিনীপুর জেলাতে 1996 সালে 2200 জনের বেআইনি ভাবে নিয়োগ হয়েছিল শিক্ষাকে, শুধু একটা জেলাতে। আমাদের সরকার সেই দিন যদি চাইতো, একটা কোনো শত্রুতা বশত যে তারা সিপিএম এর সঙ্গে তাদের চাকরি হয়েছে, আমরা 15, 16, 17 বছর পর তাদের সকলকে সৈকত, আমি বিমল বাবু আপনি হাত তুলছেন, আমি আপনার কাছে আসছি, কিন্তু সৈকতের উত্তরটা দিতে হবে। কোনো ভেঞ্জেন্সের জায়গা নেই, প্রতিহিংসার কোনো জায়গা নেই। সিপিএম এর সময় যেভাবে একের পর এক দুর্নীতির কথা কৃষাণু মিত্র বলছেন। দেখো, দুর্নীতি আর ভুয়ো চাকরি নিয়োগ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জমানায় হয়েছে, চাকরি ক্ষেত্রে এই কথা আমি বিশ্বাস করি না। তৃণমূলের মুখপত্র নিয়োগেও ভুয়ো হয়েছে, ভুয়ো মুখপত্র গ্রেপ্তার হয়েছে। গোটা রাজ্য সরকারটা 2011 সালের পর তুমি অবাক হয়ে যাবে, রাস্তা খারাপ হয়েছে, ব্রিজ খারাপ হয়েছে, ব্রিজ সারানোর নাম করে ব্রিজ না সারিয়ে, রাস্তা না সারিয়ে মাঝখান দিয়ে বাইপাস করে তৃণমূলের নেতা ব্রিজ করেছে। 440 টাকা পার গাড়ি, কোনো রসিদ নেই, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সরকারি প্রশাসক দাঁড়িয়ে রয়েছে, বীরভূম অনুব্রত মণ্ডলের ভাই টুলু মণ্ডল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার কথা বলছেন। 2011-র আগে আমরা 2009 লাস্ট একটা প্রাইমারি চাকরির প্যানেল তৈরি করেছিলাম, হাইকোর্টের ভার্ডিক্টে সেটা আমরা বাতিল করে দিয়েছিলাম, মানে হাইকোর্ট সেটাকে বাতিল, চাকরি নিয়োগ স্থগিত করে দিয়েছিল। উত্তর 24 পরগনা, মালদা জেলা
চাকরি 2013, তারপরে 2018, 2021 সালের জানুয়ারি মাসে একটা হাইকোর্টের ভার্ডিক্ট তুমি দেখবে যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে চুরি দুর্নীতির যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছিল, আসলে পরবর্তীকালে 2018 সালে তৃণমূল কংগ্রেস আপাদমস্তক ওই নিয়োগটাই দুর্নীতিতে ভরিয়েছে। রামনগরের বিধায়ক সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল হয়েছে, হাইকোর্টের কাছে জমা পড়েছে, হাতে লেখা, কি সুন্দর লেখা, বলছে এই 49 থেকে 50 এই নাম্বার অবধি চাকরি দিতে হবে। গোটা এটা কোন রাজ্যের কথা বলছো? এটা কোন সৈকত আমাদের নিউজ চ্যানেলে তুমি নিশ্চয়ই ফ্যাক্ট নিয়ে কথা বলছো, এটা কোন রাজ্যের কথা বলছো তুমি? ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। তোমার পাশেই তো প্রদীপ্ত বসে আছে, প্রদীপ্ত তো বলছে কোনো দুর্নীতি হয়নি। আমি প্রদীপ্তকেও ডিবেটে রাখবো, প্রদীপ্তকে তুমি এই রাজ্যে যে কোনো প্রান্তরে তৃণমূল সমর্থক হতে পারে, বিজেপি সমর্থক হতে পারে, সিপিএম হতে পারে, হয় তুমি দেখো চোখে চোখ রেখে হয় আমার বাদিকে সৈকতগিরি বসে আছে, সে ঠিক কথা বলছে, নয় প্রদীপ্ত ঠিক কথা বলছে, দুজন ঠিক কথা বলতে পারে না। স্পেসিফিক ভাবে বলেছে যে বিধানসভায় কোনো রিক্রুটমেন্ট দুর্নীতির মুখ যুক্ত নয়, এবং দুর্নীতিযুক্ত যদি হয় তাহলে তার প্রমাণ দিতে পারবে একমাত্র শুভেন্দুদা, কারণ শুভেন্দুদা 2011 থেকে 2020 অব্দি, আমাকে শেষ করতে দাও, 2000 এটা সন্ময়দাকে জিজ্ঞেস করলে ভালো উত্তর দিতে পারবে, 2020 অব্দি উনি মন্ত্রী ছিলেন। দেখুন, আমি অন্য কোনো রাজ্যে যেতে চাই না, আমি যেতে চাই না যে কোন রাজ্যে 17 জন শুভেন্দু অধিকারী চাকরিতে চুরি করেছে না করেনি? 2017 সাল অবধি মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে শুভেন্দু অধিকারী বলিনি, আমাকে বলতে দাও, চুরি করেছে। আমি অন্য রাজ্যে যাব না। কোন রাজ্যে 17 জন কর্নেলকে গ্রেফতার করা হয়েছে সিবিআই দ্বারা 2021 সালে বলবো না, কোন রাজ্যে ওএনজিসি তে দুর্নীতি হয়েছে বলবো না, আমি এই রাজ্যের কথা বলবো। এই রাজ্যে দেখা যাচ্ছে যে একজন মন্ত্রী যে মতুয়ার উদ্ধারকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে, মাঝে মাঝে ব্যালেন্স করার জন্য অন্যের সঙ্গে দর কষাকষি করছে, তার বিরুদ্ধে তার দলের লোক বলছে যে আমার কাছ থেকে এত টাকা নিয়েছে। সেই এখন কি বিজেপির হয়ে লড়াই করবে? তুমি কি বিজেপির হয়ে লড়াই করবে? আগে সেটা ঠিক করে নাও, আগে ঠিক করে নাও, তারপরে তুমি লড়াই করতে আসো। মানে আমাকে ক্যামেরার সামনে থাকতে হবে, আমি সিপিআই এর হয়ে লড়ছি, আমি বিজেপির সমর্থনে প্রয়োজনে কথা বলে দেবো। তাহলে ইতিহাস সাক্ষী যে সিপিআইএম এর কিভাবে ডিবেট হয়েছিল, ইতিহাস সাক্ষী কিভাবে ডাঙ্গে লাইন তৈরি হয়েছিল, ইতিহাস সাক্ষী কিভাবে জমিগত ডিভিশন করেছিলেন, সেই ইতিহাস ঘেটো না। আমি ইতিহাস ঘাটলে আরো বড় ইতিহাস হবে। স্যার যেমন ইতিহাসে আমরা যাচ্ছি না। সন্ময় বাবু কি বলবেন? 30 সেকেন্ড। সন্ময় বাবু কি বলবেন? ব্যাপারটা হচ্ছে ময়ূক, জানো তো এ রাজ্যের এই নিয়োগ দুর্নীতির একটা ক্লাসিক্যাল উদাহরণ আমি এই মুহূর্তে দেবো, তোমরা চেক করতে পারো তোমাদের লেভেল থেকে। মালদহ জেলায় সিভিক পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার যখন রিক্রুটমেন্ট হয় তখন টোটাল পোস্ট ছিল 4800 সিভিক পুলিশ নেওয়া হবে। কি হলো, ওই কৃষ্ণেন্দু চৌধুরী এবং আরেকজন সবিতা বোধহয় কেউ একজন ছিলেন, টোটাল প্রায় 10,000-এর কাছাকাছি আবেদন জমা করলেন, 2 মন্ত্রীর কোটা। শেষ পর্যন্ত কি হলো, সিভিক পুলিশটা চাকরি পেল 6 মাসের জন্য, অর্থাৎ এর কোটা 4800 জন 6 মাস কাজ করবেন, ওর কোটা বাকি 4800 জন বাকি 6 মাস কাজ করবেন। মানে এটা সরকারি স্তরে বোঝার চেষ্টা করছি, এক এক করে সময় বেঁধে দিচ্ছি। আপনি থামলে বলবো, মালদার বিষয় কি বলবো, আমি কি বলবো সেটা আমি ঠিক করবো, আপনি নয়। আমার বক্তব্য এখানে খুব পরিষ্কার। গতকালকে যখন ওনাদের একজন বিশিষ্ট মুখপাত্র, যিনি প্রধান মুখপাত্র, তিনি কি বলছেন যে আইন আছে তো, আদালত আছে তো, ওরা আদালতে চলে যাক না, যে ইকোনমিক ব্লকেট করেছে। সন্ময়দাকে ওপেন হ্যান্ড দিয়ে দিচ্ছি, সন্ময়দা আপনি আদালতে যান, আপনি আদালতে যান, আমি আপনার সঙ্গে যাব। উত্তরটা শুনে নি, প্রদীপ্ত উত্তরটা শুনে নি, প্রদীপ্ত উত্তরটা শুনে নি। প্লিজ আপনার মালদহের এই শুনে না, আপনার 30 সেকেন্ড আপনি কেন আমার 30 সেকেন্ডে ঢুকছেন? না 30 সেকেন্ড দিয়ে দিই তোমাকে, 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড দিচ্ছি। প্রদীপ্তকে আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড দেওয়া হোক সময় পেতে, তারপরে আমরা এক এক করে যাব। দাদা, আজকের ডিবেটটা হচ্ছে বিধানসভায় দুর্নীতি হলো কি হলো না। বিধানসভার যে সমস্যা নিয়ে শুভেন্দুদার হয়ে ডিফেন্ড করতে এখানে তৃণমূলের মুখপাত্র বসেনি, কিন্তু অদ্ভুতভাবে বিজেপির মুখপাত্র উল্টো দিকে কথা বলছে। পয়েন্টটা হচ্ছে তারা মালদা চলে যাচ্ছে, তারা এসএসসি চলে যাচ্ছে, সেটা নিয়ে দীর্ঘ ডিবেট হয়ে গেছে, কিন্তু শুভেন্দুদা কোনোভাবে প্রমাণ করতে পারে
পারছে না 10 বছরের মন্ত্রী থাকার পরেও যে ওখানে দুর্নীতি হয়েছে। আমার প্রশ্ন ঠিক সেইখানেই, যে আমার বক্তব্য হচ্ছে যে আমাকে সন্ময়দাকে প্রমাণ দিতে হবে যে সন্ময়দা সন্ময় বাবু 30 সেকেন্ড, তারপরে বিমল বাবু, সৈকত এবং কিষাণ বাবুর কাছে যাবো। মালদহের এই সিভিক পুলিশরা আন্দোলন করতে ধর্মতলায় সমবেত হয়েছিল, তারপর তাদের অনেককে চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছে, অনেককে দূরবর্তী স্থানে ট্রান্সফার করে দিয়ে দেওয়া হয়েছে, আলটিমেটলি আন্দোলনটা ভেস্তে গেছে। 6 মাসের কাজ করেই বেচারিগুলো বেঁচে আছে। আজকে এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসের কাছে নেই। সব থেকে বড় কথা, আমি আরেকটা তথ্য আমার হাতেই মতে রয়েছে যে 16ই জুন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর একটা নোটিশ বার করেছে, 2800 জন হোমগার্ডকে আরো 6 মাসের জন্য এক্সটেনশন দেওয়া হোক। এই 2800 জন হোমগার্ডের জন্য রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি পর্যন্ত জারি না করে তৃণমূলের কোটা থেকে রিক্রুটমেন্ট হয়েছে। কৃষাণু মিত্র, আপনাকে আমি 30 সেকেন্ড দিচ্ছি, কিন্তু কৃষাণু মিত্র বোঝার চেষ্টা করছি এই সমস্ত জায়গাতেই দেখো আমাদের, তুমি নিজে জানো, তুমি এতদিন ধরে কর্পোরেট থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে বিভিন্ন কিছুতে তুমি দেখেছো, আমাদের একটা বেসিক অফার লেটার দেওয়া হয়। সন্ময়বাবু চিৎকার করে যান বারবার যে সিভিক ভলেন্টিয়ারদের কোনো অফার লেটার দেওয়া হয় না নাকি। আমাদের বেসিক কিছু কিছু জিনিস বলে দেওয়া হয়, আমি কি কি পাচ্ছি, একটা নোটিফিকেশন থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়বার জন্যও একটা নোটিফিকেশন লাগে, তারপরে পরীক্ষা দিতে হয়। প্রদীপ্ত তো আরো ভালো জানবে, প্রদীপ্ত অধ্যাপনার কাজ করেন। কিন্তু এখানে সমস্তটা মানে আমার বাড়ির ড্রাইভার, তার বন্ধু, তার ছেলে, আমার মেয়ে, তার বন্ধু, তার ছেলে, এই স্বজন পোষণের যে গোটা বড় বাজার বসিয়ে দেওয়া হয়েছে, এটার পেছনে কারা রয়েছে কৃষাণু? অনেস্টলি বলো, 30 সেকেন্ড। কোথায়, এমসে না কোথায়? পশ্চিমবঙ্গ রাজ্যে, মানে কল্যাণী এমসটাও পশ্চিমবঙ্গ রাজ্যে। তো যাই হোক, আমি আবার বলছি ময়ূক, তোমার প্রশ্নটা আন্তরিক, আমি তাই প্রশ্নটার উত্তর দিতে চাই যে যদি কোথাও বেনিয়ম হয়ে থাকে, যদি কোথাও নিয়ম বহির্ভূত কোনো রিক্রুটমেন্ট হয়ে থাকে, আমরা কোথাও বলছি না যে সেটাকে আমরা ডিফেন্ড করব। সেটা আদালতে আছে, সেটা বিভিন্ন যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাছে আছে, সেটা তদন্ত হোক। কিন্তু অভিসন্ধি যদি এটা হয় জাস্ট অভিযোগ করে দিলাম, এক মিনিট, আমি অনেক দূরে বসে আছি, এইভাবে বললে আমি ওটা ঠিক শুনতে পাচ্ছি না। বিষয় হচ্ছে যে যদি উদ্দেশ্যটা এটা হয় যে শুধু একটা আলটক্কা অভিযোগ করে দিলাম, দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সেটা দিয়ে সবকিছু গরম করে নিলাম, কিন্তু তারপরে কিছু ওটাতে বেরোলো না, কিন্তু মানুষের মধ্যে একটা ধারণা দিয়ে দেওয়া গেল যে একটা বোধহয় কিছু বেনিয়ম হচ্ছে না। কৃষাণু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি জানি যে তুমি অনেক দূরে বসে তুমি এখন এই মুহূর্তে ডিবেটে অংশগ্রহণ করেছো, কিন্তু আমার এই সময় দাঁড়িয়ে একটা কথা বলার আছে। তুমিও নিজেও ব্যাঙ্গালোর, মুম্বাই এরকম বিভিন্ন শহরে গেছো, থেকেছো, এবং ওই শহরগুলোতে ওই জঙ্গল বা অভয়ারণ্যের আশেপাশে যেসব বাড়িগুলো হয়, ফ্ল্যাটগুলো হয়, কিছুদিন আগেই আবার একটা চিতাবাঘ বেরিয়েছিল, আমাদের ডুয়ার্সেও হয়। সেই চিতাবাঘ যদি একবার বেরোয় এবং চিতাবাঘ যদি তোমার বাড়ির ড্রয়িং রুমে থাকে এবং তারপরে সেখান থেকে তোমার বারান্দায় যায়, বারান্দা থেকে হয়তো পাশের বাড়ির উঠোনে যায়, এরম ভাবে যখন যায় না, হঠাৎ করে তখন কেউ যদি বলে ওঠে এই রান্নাঘরেও গেছে, তখন না আরো গভীরে যেতে হয়। যেভাবে দুর্নীতিগুলো, পাহাড় পরিমাণ দুর্নীতি, আমি বলছি না, আদালত বলছে, যেভাবে পাহাড় পরিমাণ দুর্নীতি আসছে, তখন আমাদেরকেও সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, যখন বিরোধী দলনেতা হয় তিনি দায়িত্ব জ্ঞানহীনভাবে বলছেন, দ্বিতীয়ত কিছু একটা আছে, ঝেড়ে দেখো, খুঁজে দেখো, কিছু একটা হয়তো আছে। কৃষাণু 30 সেকেন্ড, কিছু একটা বোধহয় আছে আজকে না। এই কিছু তো সত্য বটে। আন্তরিক মনে হতো যদি আমরা ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংক কেলেঙ্কারি, ভারতবর্ষের ইতিহাসের সব থেকে বড় ব্যাংক কেলেঙ্কারি DHFL, হে ভগবান, আবার তুমি চলে গেলে, আবার তুমি অন্য রাজ্যে চলে গেলে। না, আমাকে যেতে হবে, আমি দুর্নীতির কথা আলোচনা হচ্ছে তো, যেখানে উত্তরপ্রদেশ সরকার রাজ্য সরকারের কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা DHFL এ রেখেছিল, যেই DHFL বিজেপি কে 20 কোটি টাকা চাঁদা দিয়েছিল, সেই DHFL নিয়ে কেন আমরা আন্তরিক আলোচনা করি না? ঠিক বিমল বাবুর কাছে যাব। সত্যি তো, কেন আরো দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করছি না বিমল বাবু? ঠিক কথা বিমল বাবু, এর উত্তর আপনাকে দিতে হবে। লস্করে তৈবার জঙ্গি হয়ে বসেছিল, এটা কেন আলোচনা করি না? ময়ূক, আমি তোমাদের স্টুডিওতে নেই, মাঝখানে ঢুকতে পারছি না, অন্তত একটা মিনিট দাও।
সেটা হচ্ছে ওই আলোচনা করতে গেলে তোমাকে সময় দিতে হবে, এরকম 30 সেকেন্ডে আলোচনা হয় না এগুলো। এবং এই অধিকাংশ অভিযোগ যেগুলো কৃষাণু আনে ও মন গড়া অভিযোগ নিয়ে আসে, আমি জানি হি হ্যাজ গট দ্যাট হ্যাবিট। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি বলছি আমি শেষ করি আগে, আমি আগে শেষ করি। সেটা হচ্ছে বেশি দূর যাওয়ার দরকার নেই, তোমাদের পুরনো স্টক থেকে দেখো। রাজীব ব্যানার্জি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন, তখন তিনি কতগুলো কথা বলেছিলেন যে আমার কাছে তথ্য রয়েছে, সব ডকুমেন্ট রয়েছে যে কে কাকে সুপারিশ করেছিল, কিভাবে নিয়োগ হয়েছিল। সেই রাজীব ব্যানার্জিকে জিজ্ঞেস করলেই তো উত্তরগুলো দিয়ে দেবে যে দুর্নীতিটা কত গভীরে। আসলে একটা কথা কি জানো ময়ূক, এরা যখন বলেছিল যে বাম আমলের পরে বদলা নয় বদল চাই, আসলে বাম আমলেও দুর্নীতি হয়েছে, কিন্তু এরা বদল চাই নয়, এরা আসলে তাদের কাছে বলেছিল যে তোমাদের এক্সপার্টাইজ নলেজ চাই দুর্নীতির ব্যাপারে। ওরা বামেদের একেবারে মেধাবী ছাত্র, ওদের কাছ থেকে এক্সপার্টাইজ নলেজ নিয়ে দুর্নীতিরা করছে। ফলে পশ্চিমবঙ্গে দুর্নীতি এখন ইনস্টিটিউশনালাইজ দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এখান থেকে রাষ্ট্র ব্যবস্থাকে বাঁচানোর কোনো রাস্তা অন্তত আমি দেখতে পাচ্ছি না এরা যতদিন ক্ষমতায় রয়েছে। কি বলবেন? এক হচ্ছে বিরোধী দলনেতা বা বিজেপি সঠিক আশঙ্কা করেছে নির্বাচনে বিরোধী দলনেতার ভোট আদৌ বিজেপিতে যাবে না তৃণমূলের দিকে যাবে, সেটা নিয়ে সন্দেহ আছে। এক, দুই হচ্ছে বিমলদা ঠিক কথাই বলেছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রে পরিণত হয়েছে, রাষ্ট্র দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক চেয়ারে দিয়েছে। দিল্লি সত্যি তাই করেছে, এমসেও তাই হয়েছে, এ রাজ্যে দিদিও তাই করছে। তিন হচ্ছে আমি যেটা বলতে চাইছি, গোটা রাজ্যের মানুষ দেখছে শুভেন্দু অধিকারী চোর নয়, এটা তৃণমূলের মুখপত্র বলছেন, বিজেপিও গলা শুলে বলতে পারছে না শুভেন্দু অধিকারী চুরি করেছিল তৃণমূল থেকে। বাংলার যুবকদের বুঝে নিতে হবে যারা এই টাকাগুলো দিয়েছে, চাকরি চলে যাচ্ছে, টাকাও গেছে, 8 লাখ 10 লাখ করে টাকা দিয়েছে, এখন আবার 4 বছর পর চাকরি চলে যাচ্ছে। যাদেরকে টাকা দিয়েছিল সেই দালালদের, সেই তৃণমূল নেতা। বিমলবাবু কি বলবেন? বিমলবাবু এটা তো ডেঞ্জারাস ট্রেন্ড। বিমলবাবু এটা তো ডেঞ্জারাস ট্রেন্ড। ছেলেমেয়েগুলোর চাকরি যদি চলে যায় 200 300 400 500, কথা বলি, ছেলেমেয়েগুলো করবে কি? তৈরি করে আমি বলি এই ট্রেনটা শুরু হয়েছিল বামেদের আমল থেকে এবং এরা সেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে ওরা যেটা শুরু করেছিল এটা বন্ধ করার বদলে সামনের দিকে নিয়ে গেল। জলপাইগুড়িতে বিজেপির সিবিআই জলপাইগুড়িতে সান্যাল মশাইয়ের গোটা পরিবার চাকরি পেয়েছিল, কি করে তিনি কথা না বললে কি করে হবে? জলপাইগুড়িতে সান্যাল মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। সান্যাল মশাই বাড়ির বেড়ালকে প্রাইমারিতে চাকরি দিয়েছিল। আমি জানি সৈকত, আমি মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরে কিভাবে প্রাইমারিতে চাকরি দিয়েছিল সিপিএম এর আমলে আমার চেয়ে বেশি কেউ জানে না। দুর্নীতি হলে গ্রেফতার করুন, তদন্ত করুন। এরা সেটাকে সবকিছু করছেন তো, এরা ধারাবাহিক। তিস্তা শীতলবাদকে গ্রেফতার করতে পারেন, প্রকাশ্যে মানবাধিকার কর্মীদের অ্যারেস্ট করতে পারেন, বিরোধী কণ্ঠস্বর রাখতে দেবেন না। তিস্তা শীতলবাদ দেশ বিরোধী কাজ করলে কি পুজো করা হবে? তিস্তা শীতলবাদ দেশ বিরোধী কাজ করলে কি ওকে পুজো করা হবে নাকি? আবার আমরা অন্য ইস্যুতে চলে যাব। সন্ময়বাবু 30 সেকেন্ড নিন, সন্ময়বাবু 30 সেকেন্ড নিন এবং তারপরে এর যে সেকেন্ড পার্ট না, আলোচনাটা মূল জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি শুধু 3টে রেফারেন্স দেবো। পরেশ অধিকারী তার কন্যা কনভিক্টেড হলো, চাকরি গেল, টাকা ফেরত দিতে হলো, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত করলেন, 2টি পর্ষদে চেয়ারম্যান করে নতুন করে তাকে বসিয়ে দিলেন। আমি আরও একটা কথা বলবো, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী যখনই এই বিষয় নিয়ে সাংবাদিকরা চেপে ধরেন, খেয়াল করবেন, তাই বলেন আমার আমলে হয়নি, অর্থাৎ প্রকারান্তরে স্বীকার করে নেন পার্থ চ্যাটার্জির আমলে হয়েছে। 2, সুজিত বসু দমকল মন্ত্রী সাম্প্রতিককালে যখন ওই 1,500 রিক্রুটমেন্ট নিয়ে যখন কোর্টে কেস হলো, সঙ্গে সঙ্গে সুজিত বসু বললেন কি আমার আমলে হয়নি, অর্থাৎ প্রকারান্তরে স্বীকার করে নিন। করে নিচ্ছেন হয়েছে, কিন্তু আমার আমলে হয়নি। অ্যাকাউন্টেবিলিটি এখানে ওই যে চিতা বেরোনোর গল্পটা করলে না, চিতা বেরোনোর গল্পটা করলে না, চিতাটা কেন বেরিয়েছিল তার কাউন্টারটাও তুমি শুনে রাখো। চিতাটা বেরিয়েছিল তার কারণ হচ্ছে ওই জঙ্গলগুলো কেটে দিয়ে ওখানে একটা বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীকে ব্যবসা করতে দেওয়া হয়েছিল, অর্থাৎ যারা ওই তপশিলি জাতি উপজাতি ওই জঙ্গলে ব্যবসা করে খায় তাদেরকে উৎখাত করা হয়েছিল। এবং মুম্বাইতে এবং দেউচা পাঞ্জাবি নিয়ে তোমরা যা রাজনীতি করছো, ভিন্ন রাজনীতি, তার ফলাফল তোমরা পেয়েছো, আবারও পাবে। দেউচা পাঞ্জাবিতে কত জঙ্গল আছে, ওখানে যাও, আবার একটু ভালো করে যাও, আরেকবার পৌঁছে যাও, চলো আমার সঙ্গে চলো। দেউচা
আমরা দেউচাপাচামিতে যাব, আমরা দেউচাপাচামিতে যাব, আমরা বাংলায় আমরা পাহাড়ে যাব, সাগরে যাব, সমস্ত জায়গায় যাব, কিন্তু 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 প্রদীপ্ত আপাতত আমরা পরবর্তী ধাপে যাচ্ছি, পরবর্তী ধাপে যাচ্ছি, কিন্তু তার আগে প্রতিক্রিয়াগুলো একবার শুনে নি। এই যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে বিধানসভায়, তার প্রতিক্রিয়াগুলো শুনে নি, এবং সেই অভিযোগ সত্যি হাওয়াতে অভিযোগ করা হচ্ছে না, তার কোনো বাস্তব ভিত্তি আছে, একবার নেতারা কি বলছেন শুনে নি। জায়গা নেই যেখানে দুর্নীতি হয় নাই, মানে টেট থেকে নিয়ে এসএসসি থেকে নিয়ে তারপরে ফায়ার ব্রিগেড থেকে নিয়ে ইভেন আমরা বিধানসভাতেও দেখেছি যে যা চলছে, যে একের পর এক, হয়তো এখনো প্রমাণ হয়নি কিন্তু আগামী দিন প্রমাণ হবে। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে কিছু নেই। বিধানসভার নিয়োগটা পুরোপুরি অধ্যক্ষের অধীনে। শুভেন্দু অধিকারী এখন সব জায়গায় জাল শংসাপত্র খুঁজছেন, নিশ্চয়ই তদন্ত হবে, সত্য বার হবে। কিসে পাশ করলো? আইন শৃঙ্খলা 3 জন একসাথে খুন হলো, রাস্তাঘাট 12টা বেজে গেল, স্কুল পরীক্ষা নিয়োগ ফিনিশ, সবেতেই ফেল। মুখ্যমন্ত্রী পাশ করেছেন এমন একটা জায়গায় কেউ দেখাতে পারবেন? নেতারা যে কথাগুলো বলছেন যে বিধানসভাতেও আছড়ে পড়ছে নিয়োগ দুর্নীতি, শাসক দল যদিও বলছে যে এটা একদম ভ্রান্ত একটি অভিযোগ এবং এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এই তরজার মাঝেই আরেকটা বড় সম্ভাবনা উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতক বিজেপির মনোজ টিগ্গা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে যখন বলছেন যে নিয়োগ দুর্নীতি বিধানসভাতেও হয়েছে, অন্যদিকে মনোজ টিগ্গা বলছেন যে আরে নিয়োগ দুর্নীতি যদি বিধানসভাতে হয়, গ্রুপ ডি দুর্নীতি যদি বিধানসভাতে হয়, তাহলে তো সামনে রাষ্ট্রপতি ভোট আছে, সেখানে তো বহু বিধায়ক আসবেন, তৃণমূলের বহু বিধায়ক আছেন যারা তপশিলি সম্প্রদায়ের বিধায়ক, যাদের নাকি মনে আছে দ্রৌপদী মুর্মু, কিন্তু তাদেরকে ভোট দিতে হবে যশবন্ত সিনহাকে, এবং সে কারণেই নাকি ক্রস ভোটিং হলেও সেইটার রিফ্লেকশন হবে না। সন্ময়বাবু যে কথাটা বলছিলেন, সন্ময়বাবু এবং যারা এই মুহূর্তে দর্শকেরা দেখছেন, যারা অতিথিরা রয়েছেন, একই অতিথি রয়েছেন আমাদের সাথে, সন্ময়বাবু আপনি যে কথাটা বলছিলেন যে একাধিক সময় আমরা সাধারণভাবে এটাকে যান্ত্রিক ত্রুটি হিসেবে জানতাম, কিন্তু আপনি বলছেন যে এরও ভয়ঙ্কর, মানে ইভিএম কা বাহানার মতন ইভিএমও গোলমাল করতে পারে, যন্ত্রও গোলমাল করতে পারে বিধানসভার মধ্যে। দেখুন ময়ূক, একটা কথা বলি, যন্ত্র যেমন গন্ডগোল করতে পারে, মস্তিষ্কও গন্ডগোল করে দিয়েছে। কিছুদিন আগে যশবন্ত সিনহাকে এগিয়ে দিয়েও আবার পরবর্তীকালে ঢোক গিলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ইশারাই কাফি হয়, হয়তো দেখা গেল তাঁদেরই কোনো সদস্য সরাসরি ভোটটা দিলেন দ্রৌপদী মুর্মুকে বিবেকের টানে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা একটা সংকট কিন্তু রাজনৈতিকভাবে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করে লাভ নেই। আচার্য বিলেও গন্ডগোল হয়েছিল সেই সময়। দ্বিতীয়ত যে কথাটা আমি বলবো যে আজকেই নো কনফিডেন্সটা আসছে কেন? কৃষ্ণ কল্যাণীকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো, কদিন আগে তিনি বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন, তার আগে মুকুল রায়ের এপিসোড আমরা সবাই জানি। অথচ স্পিকার সাহেব সেটাকে দেখতে পাচ্ছেন না, চিনতে পাচ্ছেন না, জানতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না। মানে স্পিকারের পদে বসে যে জায়গাটা স্পিকারের চেয়ারকে তিনি কলিমালিপ্ত করেছেন, ফলে স্বাভাবিকভাবে সেই স্পিকারের ওপর কনফিডেন্সটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে বলুন তো আপনি। আমরা আপনাকে একটা তথ্য স্মরণ করিয়ে দিই, কিছুদিন আগে যখন বিধানসভার অভ্যন্তরে গণ্ডগোল হয়েছিল, সেই সময় সবাই যখন লাইভ টেলিকাস্ট করছিল, সেই সময় স্পিকারের দফতর থেকে স্পিকার সাহেব রিকোয়েস্ট করেছেন কোনো একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমকে যে এটা আপনারা চালাবেন না। যখন বারবার দেখা যাচ্ছিল যে শওকত মোল্লা ঘুষি মারছেন একজন বিজেপির বিধায়ককে, সে দৃশ্য শেষ পর্যন্ত স্পিকার বন্ধ করিয়েছিলেন। কেন করিয়েছিলেন? যে শুধু বিজেপিকে কলিমালিপ্ত করা, অথচ শওকত মোল্লাকে বাঁচানো। আমি সেই স্পিকারের উপর ভরসা বিশ্বাস আমাদের কি করে থাকবে? আমি প্রদীপ্তর কাছে যাব, কিন্তু তার আগে আমি রিপাবলিক বাংলার তরফ থেকে বলছি যে আমরা স্পিকারের চেয়ার বা বিধানসভার যে চেয়ার সেটাকে আমরা আটমোস্ট রেসপেক্ট করি, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো আলাদা করে কোনোভাবে তার গরিমা ক্ষুণ্ণ হোক এরকম কোনো মন্তব্য বা এরকম কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দিতে বা দেওয়াতে চাই না। প্রদীপ্ত, কিন্তু হচ্ছে তো কয়েকটা জায়গায় তো হচ্ছে, স্পষ্ট মনে হচ্ছে যে তরফ থেকে ডাইরেক্টলি অভিযোগ করা হচ্ছে। সন্ময়দা বোধহয় টিভির ক্যামেরাগুলো সেদিনকে ঠিকঠাক করে দেখেননি, কে কাকে মেরেছিল পুরো পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান তো সন্ময়দাও পড়েছেন, সন্ময়দারও রাষ্ট্রবিজ্ঞান বিষয়। 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধনের ক্ষমতা কার আছে? পার্লামেন্টে 302টা আসন কার আছে? কে পারে যে সংবিধানের যে সংশোধনের ক্ষমতা বলে এই স্পিকারের ক্ষমতার পরিবর্তন করার জন্য বা দলত্যাগ বিরোধী আইন পরিবর্তনের জন্য তারা কেন করতে পারছে না? যারা অন্ধকার
অন্ধকারে সংবিধান পাল্টাতে পারে, যারা অন্ধকারে সিএ আনতে পারে বা অন্যান্য অনেক কিছু আইন তৈরি করতে পারে, তাহলে তারা এমন কোনো সংশোধন কেন করতে পারছে না যে সংশোধনের বলে তারা স্পিকারের ওই ক্ষমতাটাকে সঠিকভাবে পুনর্মূল্যায়ন করবে? আসলে শুভেন্দু অধিকারী বা তার বাবা বা অন্যান্য অনেক নেতা মন্ত্রী যারা আছেন, যারা কংগ্রেস থেকে আসছেন, যারা টিবিএমসি থেকে গেছেন, বা যখন আমাকে ওই রিসোর্ট পলিটিক্স করতে হয়েছে, সেই সবগুলো ঢাকার জন্য নাকি? চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বলছি, প্রদীপ্তকে আমি দেখিয়ে দেবো শওকত মোল্লার সেই ঘুষির দৃশ্যটা, ভিডিওটা আমার কাছে আছে। আচ্ছা, দ্বিতীয় যে মূল কথাটাতে আসতে চাই যে আজকে কোন রাজ্যে সারা ভারতবর্ষে এই ঘটনা ঘটছে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অনিচ্ছুক মুকুল রায়কে, যিনি তৃণমূলে জয়েন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, তাকে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ শাসক দলের লক্ষ্যে করে দেওয়া হচ্ছে। কোন রাজ্যে আছে এমন স্পিকার বা এমন স্পিকারের আচরণ বা ভূমিকা, যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ কল্যাণীর কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তপসিয়া ভবনে তৃণমূল কংগ্রেসে গেছেন, তাকে আবার নতুন করে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দেওয়া? দিতে পারলেন না। আর 2 নম্বর হচ্ছে মহারাষ্ট্র, আপনার টাইম শেষ হয়ে গেছে। মহারাষ্ট্র, তার সঙ্গে কর্ণাটক, তার সঙ্গে মধ্যপ্রদেশ, সারা এইসবগুলো দেখতে পান না সংবাদটা? আপনারা কি এমন নির্লজ্জ ভূমিকা একটা বিধানসভার মধ্যে আঞ্চলিকতা কোন জায়গায় আছে? আপনারা তো সারা ভারতীয় সংবিধান নেতারা বলছেন যে নেপালে গিয়ে পার্টি তৈরি করেছিলেন, সেই নেপালের পার্টি করতে চাইছেন নাকি? পশ্চিমবঙ্গ স্পিকারের চেয়ারে বসে হরিয়ানা দেখতে পান না, তাদের ধর্তব্যের মধ্যে ছিল না। বেশ আমি দুজনকে প্লিজ একটু থামাচ্ছি, আমি বিমল বাবুর কাছে যাব। বিমল বাবু, আপনারা বলছেন যে রাষ্ট্রপতি নির্বাচনেও ক্রস ভোটিং হতে পারে বা ডিগিং হতে পারে। আদিবাসী তপশিলি সম্প্রদায়ের কোনো বিধায়ক সে শাসক দলের হতেই পারে, সে কেন ক্রস ভোটিং করবে? একটা ভোটের জন্য কেন পার্টিকে রাগিয়ে তুলবে? এবং দ্বিতীয়ত আপনারা বলছেন যে এই ক্রস ভোটিং এর রিফ্লেকশনটা হবে না এবং সেটা রিগিং হবে। বিমল বাবু, না ময়ূক আমি একটা কথা বলি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু কোনো হুইপ চলে না, 1। 2 হচ্ছে কোনো ভোট দেখিয়ে ভোট দিতে হয় না রাজ্যসভা ভোটের মতো। ন্যাচারালি এখানে গোপন ব্যালটেই ভোট হয় এবং বিবেকের ডাকে ভোট হতে পারে। ইন্দিরা গান্ধী এক সময় বিবেকের ডাকে ভোট দিতে বলে অফিসিয়াল কংগ্রেস ক্যান্ডিডেট এন সঞ্জীব রেড্ডির বদলে তিনি ভিভি গিরিকে জিতিয়ে আনতে পেরেছিলেন। ফলে আজকে ভারতীয় জনতা পার্টি যে সিদ্ধান্তটা নিয়েছে, সমাজের একেবারে প্রান্তিক অংশ থেকে উঠে আসা একজনকে, মহিলাকে আজকে একেবারে দেশের আমি শেষ করি, দেশের সর্বোচ্চ জায়গায় বসানোর যে সিদ্ধান্ত নিয়েছে, এটা গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সদর্থক প্রতিক্রিয়া। যেখানে আমেরিকা আজ অব্দি কোনোদিন রেড ইন্ডিয়ানকে তুলে আনতে পারেনি, আমরা কিন্তু আদিবাসী একজনকে রাষ্ট্রপতি পদের জন্য নিয়ে আসছি। বিজেপি সবেমাত্র আপনারা আলো পৌঁছাতে পেরেছে, 8 বছর ধরে পারেননি। এতটা যত্ন নিয়েছেন যে এনসিআরবিতে তাদের সব বিরুদ্ধে রিপোর্টটা ভয়াবহ হয়ে উঠেছে, এতটা নিয়েছেন যে লিঞ্চিং এর ব্যাপারটা কি ভয়াবহ হয়ে উঠেছে, এতটা দায়িত্ব নিয়েছেন পিছিয়ে পড়া মানুষের জন্য, যাতে করে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তার জন্য এই দলগুলোর মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। আতঙ্কটা হচ্ছে যে এদের ভোট বাক্স পশ্চিমবঙ্গে লড়াই হয় না, পশ্চিমবঙ্গে লড়াই হয় না, ফলে এখানে রিগিং এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে। আসলে মনস্টিজ্ঞাদের মতন কিছু বিধায়করা আছেন যারা ভয় পাচ্ছেন যে তাদেরই কিছু বিধায়ক আশঙ্কা ওদিকে ভোট না দিয়ে দেয়, তাদেরই কিছু বিধায়ক অন্যদিকে ভোট না দিয়ে যায়। আসলে সেই নির্বাচনে এনডিএ প্রার্থী 5টা অতিরিক্ত ভোট পেয়েছিল, মনে রাখবেন। সেটা পেতেই পারে, আবার মনে রাখবেন ভয় পাচ্ছেন যে আপনাদের বিধায়ক 70টা না 72টা আপনারা ক্যালকুলেশন করতে পারছেন না যে কোথায় 70 থেকে 72টা পিছিয়েছে কোথায়। আমরা পজিটিভ ভোট দিয়েছি, আমরা পজিটিভ ভোট দিয়েছি। আমি আজ প্রদীপ্ত তোমার কাছে আসছি। প্রদীপ্ত এখানে ক্রস ভোটিং করো না, এখানে ক্রস ভোটিং করো না। কৃষাণু মিত্র আরেকজন তোমাদের প্রতিনিধি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তো কৃষাণু অনেকক্ষণ ধরে চুপ আছে। কৃষাণু মিত্র, আপনি চুপ কেন? কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আলোচনাটা হচ্ছে আপনি নিজে কি ভাবছিলেন যে সত্যিই যদি ক্রস ভোটিং হয় এটা শাখের করাতের মতন অবস্থা হয়ে গেছে? তৃণমূল কংগ্রেসের দ্রৌপদী মুর্মু শাখের করাতের মতন অবস্থা হয়ে গেছে। আমি আবার বলছি
যে আমি অনেক দূরে বসে আছি আর আমি কম শুনতে পাচ্ছি, কিন্তু আমি নর্মালি বলতে দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করি, কিন্তু আজকে আমার সেই বাধ্যবাধকতা নেই, কেন কি প্রদীপ তো আছে, তো আমাদের কথাগুলো সবই বলছে। আর ও তো ঠিকই কথা বলেছে যে ক্রস ভোটিং এর ভয়টা বিজেপি নিজে, তার কারণ হচ্ছে ঘর তাদের ভাঙছে, আমাদের ঘর ভাঙছে না, আমাদের একদম অক্ষত আছে, আমাদের যা এমএলএ সংখ্যা সেটা সম্পূর্ণ অক্ষত আছে, প্রবলেমটা বিজেপি। তো সুতরাং বিজেপি মানে নিজের দিকের জিনিসটা অন্য। আর এর আগে বিমলদা আমাকে যে অভিযুক্ত করলেন, আমি রিপাবলিক ওয়ার্ল্ডেরই দেখাচ্ছি, এটা আমি অন্য কোনো মিডিয়ার দেখাচ্ছি না, রিপাবলিক ওয়ার্ল্ডের খবর। এই যে ইউপিতে দেখুন কত আইএস অফিসার, এবং এদের পেছনে এই জানেন না, উনি জানেন না, খবর রাখেন না, তো তাই ওদেরকে কৃষ্ণদার রিপাবলিক ওয়ার্ল্ডের খবরের পাশাপাশি রিপাবলিক বাংলাতেও এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, এই খবরটা আমাকে নিতেই হচ্ছে। আগামীকাল দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আপনি জানেন যে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে কালকে দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হবে, এবং সে কারণে শনিবার দ্রৌপদী মুর্মুর কলকাতা সফর বাতিল হচ্ছে। দ্রৌপদী মুর্মু কাল কলকাতাতে আসার কথা ছিল, বিধানসভায় যারা বিধায়কেরা রয়েছেন তাদের সাথে দেখা করার কথা ছিল, শহরের একটি 5-তারা হোটেলে বিধায়ক এবং সাংসদদের সাথে তার মিটিং করার কথা ছিল, আর্জি জানানোর কথা ছিল ওনাকে যাতে ভোট দেওয়া হয়। এবং দ্রৌপদী মুর্মু এর আগেও যেরকম বলেছিলেন প্রত্যেকটি সদস্য, পশ্চিমবঙ্গের বিধানসভার এবং সাংসদ যারা রয়েছেন প্রত্যেকটি সদস্যের সাথে উনি দেখা করবেন এবং আপিল করবেন যাতে করে উনাকে ভোট দেওয়া হয়। সেই সফর কালকে বাতিল হচ্ছে সিন্ধু আবের মৃত্যুতে। শনিবার রাষ্ট্রীয় শোক গোটা দেশ জুড়ে। ভারত বন্ধু শিনজো আবের সম্মানে কাল গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক। আগামীকাল কোনো সরকারি অনুষ্ঠান হচ্ছে না, দ্রৌপদী মুর্মুর কর্মসূচিও কাল বাতিল করা হচ্ছে। কিন্তু বিতর্কটা থাকছেই, আমরা যে বিতর্কতে ছিলাম এবং এই মুহূর্তে দর্শককে যে খবরটা জানিয়ে দিলাম যে কাল রাষ্ট্রীয় শোক বলে দ্রৌপদী মুর্মু কাল কলকাতায় আসছেন না। কিন্তু সৈকতগিরি কোথাও গিয়ে কিন্তু একটা বিষয় থেকেই যাচ্ছে, ক্রস ভোটিং এর বিষয়। আচ্ছা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যও তো ভোট দেবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন যশবন্ত সিনহাকে ভোট দেবেন? আমি জানি তোমাদের এটাই অস্বস্তি হয় এই আলোচনাটা। একে তো তোমরা তৃণমূল কংগ্রেসের সাথে হাত মিলিয়েছো, দুই হচ্ছে যশবন্ত সিনহা যিনি এনডিএ এর একটা সময় প্রার্থী ছিলেন, মন্ত্রী ছিলেন, 91-92-তে তার ভূমিকা নিয়ে তোমরা বড় বড় লেখা লিখেছো গণশক্তিতে। আমি জানি অস্বস্তি হয়, কিন্তু এখনো তো হিস্ট্রি কারেক্ট করার অপশন আছে। সৈকত, দেখো, আমরা বিকাশদাকে বলো নাকি, আমরা ফোনে ধরিয়ে দিয়ে আজকে এখান থেকে বলো না তোমরা যে বিকাশদা আপনি ভোট দিন, যদি সম্ভব হয় ভোট দিন দ্রৌপদী মুর্মুকে। দেখো, আমরা যদি যশবন্ত সিনহাকে বিরোধী প্রার্থীকে সমর্থন না করতাম তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রূপ নতুনভাবে বাংলা দেখতে পেত না। বারে যে রূপ পাল্টানোর অভিজ্ঞতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চারিত্রিক গুণাবলীকে অক্ষুণ্ণ রেখে তিনি কি স্টেটমেন্ট করলেন, বললেন যে আগে যদি মোদী জানাতো, যে বিজেপি জানাতো দ্রৌপদী মুর্মু প্রার্থী, তাহলে হয়তো আমরা দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট করতাম। আর সেই দিন সন্ধ্যাবেলা একটা সিদ্ধান্ত দিল্লি থেকে, অখিলেশ বাবু সিবিআই ডিরেক্টর ছিলেন, তিনি বদলি হয়ে গেলেন দিল্লিতে। দুই হচ্ছে এই যে বিমলদা ঠিক বলেছিলেন, একটা ন্যারেটিভ, বিমলদা অনেক রকম ন্যারেটিভ করেন, এই ন্যারেটিভের মাঝখানে দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হবেন, আর আমরা হিন্দু মুসলিম নুপুর শর্মা মৌমূত্র এইসব নিয়ে ব্যস্ত থাকবো, গ্যাসের দামটা 1079 টাকা। 3 নম্বর হচ্ছে এই সময়কালের মধ্যে ভয় তো থাকবে, কারণ অর্ধেক তৃণমূলের এমএলএ বিজেপিকে যাবে, যদি মনে করে যে বিজেপি ক্ষমতায় আসবে, আবার অর্ধেক বিজেপির এমএলএ তারা পা বাড়িয়ে রেখেছে, যদি বিজেপিটা না আসতে পারে তাহলে তৃণমূলে যাবো। এই ন্যারেটিভের মাঝখানে যদি রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে, তুমি বিতর্কের এই অংশের ন্যারেটিভ সেট করে দিলে আমি এক এক করে প্রত্যেকের কাছে প্রতিক্রিয়া নেব। বিমল বাবু আপনার কাছে প্রথমে প্রতিক্রিয়া নেব, 30 সেকেন্ড। সৈকতগিরি যে কথাটা বললো, আরেকবার আপনাদের যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং সেইটা নাকি প্রকাশ্যে চলে এলো। ওই গল্প, ওই কথা ওরা বহুদিন বলে যাচ্ছে, ওসব ওই আলোচনা পুরনো আলোচনা হয়ে গেছে। আমি পরিষ্কার একটা কথা বলি, আমি শেষ করি। আরে শেষটা করতে দেবে তো, আমি দূরে আছি তো। দ্রৌপদী মুর্মুকে সামনে এনে এনডিএ একটা নতুন ভাবনা নিয়ে এসেছে রাষ্ট্রের সামনে, সেই ভাবনার সামনে এরা ভেসে যাচ্ছে। আমার খারাপ লাগছে যশবন্ত সিনহার জন্য, যারা ওনাকে দাঁড় করিয়েছিল তারাই বলছে যে আগে জানলে তো দাঁড় করাতাম না। বামেদের অবস্থা এখন এদিকেও পারলা, বামেদের গালেই আসলে থাপ্পড়টি বসেছে আচ্ছাছে। তারা বামেদের অবস্থা কি বিরোধিতার জন্য এখন কি বলার সময় এসেছে আবার মিস্টেক? একদমই নয়। আমরা আবার ঐতিহাসিক
বিজেপি এজেন্ট হিসেবে বিরোধী ঐক্যকে দুর্বল করছে, তাদের মুখোশটা খোলা গোটা দেশের সামনে খুব জরুরি। আমরা স্বাভাবিকভাবে বিরোধী প্রার্থীকে বহু আগে খুলে গেছে। দেখুন আমাদের ইতিহাস রয়েছে, বিমল দা একটু বলতে দেন, আমাদের ইতিহাস রয়েছে, আমরা হেরে যাব জেনেও আমরা লক্ষ্মী সাইকেলকে প্রার্থী করেছিলাম। এবার করলে না, ইতিহাস রয়েছে, এবার করলে না, এবার করলে না, এবার তো আমাদের হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হারানোর কথা হয় না, জয় করবার জন্য গোটা বিশ্ব পড়ে আছে। শৃঙ্খল ছাড়া হারানোর কিছু নেই, জয় করবার জন্য জয় করবার জন্য গোটা বিশ্ব বলে তোমরা যশোবন্ত সিনহাকে সমর্থন করে দিলে। প্রদীপ্ত কি বলবে? দেখো আমি সৈকতের একটা তার কথাতে সৈকত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। প্রথমে যশোবন্ত সিনহাকে তোমরা পোর্ট্রে করলে, গাছে তুললে, তারপরে মই কেড়ে নিয়ে দ্রৌপদী মুর্মু জিতে যাবেন সব বলে দিলে তোমরা। हर घर कुछ कहता है कि इसमें कौन रहता है। মমতা বন্দ্যোপাধ্যায় সৈকতের একটা কথা দ্বারা এটা প্রমাণিত হলো, সেই জায়গাটা দিয়েছেন যেখান থেকে বিরোধী ঐক্যের রাস্তাটা খুব পরিষ্কার হচ্ছে। দ্রৌপদী মুর্মুর কথাটা একটা আলাদা আঙ্গিক, কারণ মহিলাদের ক্ষমতায়নের প্রশ্ন এবং পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সমর্থন করেন এবং আগামী দিনেও করবেন, কিন্তু তার মানে এটা নয় যশোবন্ত সিনহা না না ভাই যশোবন্ত সিনহাকে কখনো পিছপা হতে দেয়নি। আজও যশোবন্ত সিনহা প্রচার করে বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মী সাইকেলকে ওরা হারবো জেনেও সমর্থন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সূত্রটা বেঁধে দিচ্ছেন। মিরে সুর মেরা তুমারা তো সুর বনে হামারা। আজকে দেশকে জোড়ার কথা বলছেন না, সেই দেশকে জোড়ার জায়গা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। একুল উকুল দুই গেল না, আমরা তো বারে বারে বলছি ময়ূকদা, দেখো একুল উকুলের প্রশ্ন না, প্রশ্নটা নীতির লড়াই। আরে তো নীতির লড়াই, তাহলে তোমরা যশোবন্ত সিনহাকে সাপোর্ট করলে, এটাই তো নীতি হতো। ঠিক আছে, আমরা সমর্থন না করতাম, তৃণমূল নেতা তাহলে পরের বার এটা আমি প্রদীপ্ত কৃষাণু দুজনকেই বলছি, পরের বার যখন পেট্রোলের দাম, এই যে এক্ষুনি তুমি বলছো না পেট্রোল ডিজেলের দাম, বেসরকারীকরণ, সবকিছু নিয়ে কথা, আরে যশোবন্ত সিনহা তো নিজে একটা সময় রূপকার ছিলেন এই গোটা ডিসেন্ট্রালাইজেশনের। পলিসিটা বিজেপির ছিল, মানে বিজেপি থেকে তৃণমূলে চলে এলো, তৃণমূল বিজেপি থেকে তোমাদের বামপন্থী কোন সাবান দিয়ে গা ধুয়ে নিল। শুভেন্দু অধিকারীকে বিজেপির নেতা বলা যাবে না, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তাহলে তো সন্ন্যাসা কি বলবেন? 30 সেকেন্ড সন্ন্যাসা আসুন ডিবেটে, 30 সেকেন্ড আমার মনে হয় 30 সেকেন্ড সুপ্রকাশদের সময় এসছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করা যে আপনাদের সব ভোটটা যেন যশোবন্ত সিনহা পান, এটাই এখন একমাত্র অল্টারনেটিভ। এক, দ্বিতীয়ত যে মূল কথাটা, মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ইতিহাস রাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই প্রণব মুখোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ট্যান্ড, পরের স্ট্যান্ড মুলায়ম সিং যাদবকে পাশে বসিয়ে এক ধরনের স্ট্যান্ড, পরবর্তীকালে আবার প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করা। এই ট্র্যাক রেকর্ডটা যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে যে যশোবন্ত সিনহা ব্যাপারে যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা জাস্টিফাইড হয়েছে। কৃষাণু যে স্ট্যান্ডটা নিয়েছে সেই জাস্টিফাইড হয়েছে, কিন্তু এখনো তো সময় আছে। দ্রৌপদী মুর্মুর পক্ষে কি বিধায়কদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাবে তৃণমূল কংগ্রেস? 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যেটু উনি সবসময় পেছনে এক মুখে আরেক এরকম নীতিতে বিশ্বাস করেন না, তাই উনি বলেছেন বিজেপির উচিত ছিল যে যদি একটা প্রান্তিক সমাজের মহিলা প্রতিনিধিকে তারা রাষ্ট্রপতি পদপ্রার্থী করতে যাচ্ছে তাহলে একটা ন্যাশনাল কনসেনসাস দেওয়া উচিত ছিল, তাহলে সম্ভবত শুধু তৃণমূল না অনেক দলই একটা কনসেনসাস ক্যান্ডিডেট উনি হতে পারতেন, যেটা অনেক অর্থে এপিজে আব্দুল কালাম হয়েছিল। কিন্তু বিজেপি, তার মানে এই নয় যে উনি যে বিরোধী প্রার্থী যিনি আমাদের দলের প্রাক্তন নেতা যশোবন্ত সিনহা, উনাকে কোনোভাবে খাটো করছেন বা উনার থেকে খাটো করছে, কাকে কে বড় করছে, একদমই তাই। এই ভাবধারার লড়াই এবং পাশাপাশি এই লড়াইটা যেখানে হচ্ছে, কন্টেস্টটা হচ্ছে, সেই কন্টেস্টটা যেন ফ্রি এবং ফেয়ার হয়, কোনো রিগিং যেন না হয়। আমাদের বাংলায় এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। বাংলা এগিয়ে যাক, বাংলা পথ দেখা। আপাতত এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি জবাব চায় বাংলাতে, সঙ্গে থাকুন। জবাব চায় বাংলা আজ এ পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।